সুস্বাগতম। বাংলার মানুষের প্রতিবাদী চরিত্রের পরিচয় ইতিহাসের পৃষ্ঠায় মুদ্রিত হয়ে আছে। 200 বছরের ইংরেজ শাসনের কালে প্রতিবাদে ও বিদ্রোহে স্বাধীনতা সংগ্রামীরা বারবার সরব হয়ে উঠেছে। লুণ্ঠন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বেশ কিছু বিদ্রোহ বাংলার মাটিতে আত্মপ্রকাশ করেছে। 19 শতাব্দীর নবজাগরণ, রামমোহন বিদ্যাসাগর প্রমুখ যুগন্ধর পুরুষের সংস্কারমূলক কর্মতৎপরতা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের নিশ্চিত পটভূমি প্রস্তুত করেছিল। প্রগতিশীল চিন্তার উন্মেষে ও জাতীয় আন্দোলনের ব্যাপকতায় বাংলার দেশপ্রেমিক বীর সৈনিকদের ভূমিকা ছিল অগ্রণী সারিতে। বহু বিপ্লবী সংগঠন, সশস্ত্র আন্দোলন ও অহিংস লড়াইয়ের বাংলাকে বুকে সংগঠিত হয়েছে, যা স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা দেশের মানুষকে নতুন নতুন পথের দিশা দিয়েছে। ভারতের মুক্তি সংগ্রামে বাংলার বিশিষ্ট নেতৃবৃন্দ ও সাহসী জনসাধারণ সর্বদা আদর্শে ছিলেন স্থির, প্রত্যয়ে দৃঢ় ও কর্মে অবিচল। এমনই একজন স্বাধীনতা সংগ্রামী হলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অকুতোভয় বাঙালি, ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও সমাজতান্ত্রিক। 1929 সালের 8ই এপ্রিল দেশের মানুষের অধিকারের দাবিতে ও দমনমূলক আইনের প্রতিবাদে তিনি ও ভগৎ সিংয়ের সাথে দিল্লির কেন্দ্রীয় আইন সভায় অর্থাৎ সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে বোমা নিক্ষেপ করে সারা বিশ্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে দেন। এই নির্ভীক বিপ্লবী মুক্তিযোদ্ধাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রতিবাদী চেতনা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বর্ধমান জেলার খণ্ডঘোষ অঞ্চলের উয়ারি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে বিপ্লবী বটুকেশ্বর দত্ত 18ই নভেম্বর 1910 সালে জন্মগ্রহণ করেন। তার কৈশোর থেকে যৌবন অতিবাহিত হয়েছে উত্তর ভারতে, বিশেষ করে কানপুর শহরে। বটুকেশ্বরের বিপ্লব উন্মেষ ঘটে কানপুর শহরে। বটুকেশ্বর অল্প বয়সে পিতাকে হারান। সেই সময় বটুকেশ্বর এক অসহায় অবস্থার মধ্যে পড়েন। এই অবস্থায় কানপুর শহরের নিবাসী ব্রহ্মচারী নেপালেশ্বর বন্দ্যোপাধ্যায় বটুকেশ্বর নৈতিক দায়িত্ব এবং সুরেশচন্দ্র ভট্টাচার্য তার দৈনন্দিন জীবনযাপনী নির্বাহের দায়িত্ব নিয়েছিলেন। বটুকেশ্বর যখন নবম শ্রেণীর ছাত্র, সেই সময় সুরেশচন্দ্র ভট্টাচার্য একদিন তাকে একটি বই পড়তে দিয়েছিলেন। বইটি পড়ার পর বটুকেশ্বর মনস্থির করেন দেশের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করবেন। কিছুদিন পরে বটুকেশ্বর কানপুর শহরের তপস্বরীয় গলিতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সর্দার ভগৎ সিং প্রায়ই সেখানে যেতেন। বটুকেশ্বরের সাথে সাংঘাতিক কথাবার্তা হতো। কাকুরি মামলা খ্যাত যোগেশ চ্যাটার্জি বলেছেন, সুরেশবাবুর সংস্পর্শে এসে বটুকেশ্বর বিজয় সিং, অজয় ঘোষ এবং অধ্যয়নরত ভগৎ সিংয়ের বিপ্লবী সংগঠনের সাথে যোগাযোগ নিবিড় হয় তার। বটুকেশ্বরের পৃথ্বীনাথ স্কুলে পাঠরত অবস্থায় বিপ্লবী মনোভাবাপন্ন ছাত্রদের সান্নিধ্যে আসেন। তাদের মধ্যে সুরেন্দ্র পাণ্ডে ছিলেন অন্যতম। 1927 সালে কলকাতায় কংগ্রেস সেবাদলের সাথে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন। এই সময় হাওড়ার এক দর্জির কাছে তিনি কাজ শেখেন। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত আচার্য নরন দেবের সাথে যোগাযোগ রাখতেন। 1928 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হয়। আর্য সমাজের বন্ধুদের মাধ্যমে যতীন দাসের সাথে বটুকেশ্বরের পরিচয় ঘটে। যতীন দাস
বোমা তৈরিতে বিশেষ পারদর্শী ছিলেন। কর্নওয়ালি স্টেটে অবস্থিত আর্য সমাজ ভবনের ছাদে এক গোপন বৈঠকে বটুকেশ্বর সহ কিছু বিপ্লবীর উপস্থিতিতে যতীন দাস বোমা তৈরির পদ্ধতি প্রদর্শন করেন। পরবর্তী সময়ে যতীন দাস আগ্রায় বিপ্লবী কমিটিতে যোগ দেন। বটুকেশ্বরও আগ্রা বিপ্লবী কমিটির সদস্য হন। 1928 সালে ফিরোজ শাহ কোটরায় বৈঠকে যখন কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, বটুকেশ্বর সেই বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করতে হবে, এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সর্দার ভগৎ সিং এই অ্যাকশনের প্রধান নায়ক হবেন। ভগৎ সিংয়ের সহকারী দ্বিতীয় ব্যক্তিটিও সর্দার ভগৎ সিংয়ের মতোই দৃঢ়চিত্ত, নির্ভীক এবং কর্মতৎপরতা হওয়া প্রয়োজন, এটা অন্যরা মনে করতেন। এই দ্বিতীয় ব্যক্তির নাম নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয় জয়দেব কাপুরের উপর। সর্দারি সহযোগিতা হওয়ার জন্য নিজের নাম বটুকেশ্বর প্রস্তাব করেন। বটুকেশ্বর প্রায়ই জ্বরে ভুগতেন, এই কারণে প্রথমে বটুকেশ্বরের প্রস্তাব অস্বীকার করা হয়। সহযোদ্ধাদের আপত্তির কারণ শুনে বটুকেশ্বর সজোরে বলেন, এ জীবন আর কোনো কাজের মতন নেই। সেই জীবন এই উত্তম মুহূর্তে কাজে লাগাতে পারে, এর চেয়ে বেশি জীবনের মূল্য কবে সে পেতে পারে। তার এই বক্তব্যের পর সর্দারের সহযোগী হতে আর কোনো বাধা থাকল না। এই সাথে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আইনসভায় একটা লিফলেট ও ইশতেহার ছড়ানো হবে। 8ই এপ্রিল 1929 সালে ভগৎ সিং তার সহযোদ্ধা বটুকেশ্বর দত্তকে নিয়ে আইনসভার দর্শক গ্যালারিতে আসন গ্রহণ করেন। সরকারের প্রতিনিধি জর্জ শুটার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন যে মাননীয় ভাইরাসগণ তার বিশেষ ক্ষমতার বলে আইনসভা গৃহীত পাবলিক সেফটি বিল ও ট্রেড ইউনিয়ন বিল অর্থাৎ দুটো বিল বাতিল করে দিয়েছিলেন, তা মঞ্জুর করেছেন। দর্শক গ্যালারি থেকে ভগৎ সিং ও বটুকেশ্বর উঠে দাঁড়ালেন। ভগৎ সিং এক পা এগিয়ে এলেন, জর্জ শুটারের পিছন দিকে বোমা ফেললেন। বটুকেশ্বর দ্বিতীয় বোমাটি ছুড়লেন। প্রচণ্ড শব্দে অধিবেশন কক্ষটি কেঁপে উঠল। ভগৎ সিং জর্জ শুটারের পাশের টেবিল লক্ষ্য করে দুটো গুলি ছুড়লেন। শুটার ভয়ে কাঁপতে কাঁপতে ডেস্কের নিচে আশ্রয় নিলেন। ভারতীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিঠলভাই প্যাটেল, মতিলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না ও মদনমোহন তর্কালঙ্কার মালব্য। এই ঘটনায় প্রমাণিত কোনো ব্যক্তি বা ব্যক্তিদের মধ্যে হত্যা করার জন্য বোমা এবং গুলি ছোড়া হয়নি। বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং জোরালো কণ্ঠে স্লোগান দিতে থাকেন, লং লিভ রেভলিউশন, ডাউন উইথ ইম্পেরিয়ালিজম, ওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনিটি। এছাড়াও তারা দুইজনে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। ভগৎ সিং ও বটুকেশ্বর গ্রেপ্তার বরণ করেন। একজন পুলিশ ইন্সপেক্টর খুব তাড়াহুড়ো করেছিল দেখে ভগৎ সিং বলেন, ব্যস্ত হবার কিছুই নেই, সারা দুনিয়া জানবে এ কাজ আমরা করেছি। বটুকেশ্বরের নির্ভীকতা ও ব্যক্তিত্বের বিশেষ গুণ ছিল, সেই সাথে তার বিশেষ অস্ত্র ছিল তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি। কেন্দ্রীয় আইনসভার ঘটনার পর তাকে দিল্লির রায়সেনা প্রিজনে আটক রাখা হয়। রায়সেনা প্রিজনে কয়েদিদের উপর সেই সময় খুব অত্যাচার চালানো হতো। দিল্লিতে আইনসভার বোমার বিস্ফোরণ মামলাটি লাহোর ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। নামমাত্র ছিল এই বিচার ব্যবস্থার সকলেরই শাস্তি দিতে নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। হিন্দুস্তান রিপাবলিকান পার্টির বহু সদস্যের বিরুদ্ধে প্রায় 1 বছর বিচারের অভিনয় চালিয়েছিল ব্রিটিশ সরকার। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে ছেলে আবদ্ধ রাখা হয়েছিল। প্রমাণের অভাবে অজয় ঘোষ মুক্তি লাভ করেন। 1928 সালে
সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। লাহোরের জনপ্রিয় নেতা লালা লাজপত রায়ের নেতৃত্বে সবার মিছিল সাইমন কমিশন বিরোধী ধ্বনি উঠল। সাইমন কমিশনের 7 সদস্যের দলটি লাহোরে রেলযোগে পৌঁছলে রেল স্টেশনে বিরাট প্রতিবাদ মিছিলের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে লাঠি চালাতে থাকে। বৃদ্ধ ও অসুস্থ লাজপত রায়কে পুলিশের লাঠির আঘাত থেকে রক্ষার জন্য নওজোয়ান ভারত সমিতির সদস্যরা ঘিরে দাঁড়িয়েছিলেন। ডেপুটি পুলিশ সুপার স্যান্ডার্স সেই বেষ্টনী ভেঙে নির্মমভাবে লাঠি চালিয়ে লালা লাজপত রায়ের রক্তাক্ত দেহটা মাটিতে আশ্রয় ফেলল। গুরুতরভাবে আহত লালাজি কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় ভগৎ সিং এবং তার সহযোদ্ধারা এক কঠোর শপথ গ্রহণ করেন। কিছুদিন পরে ভগৎ সিং এবং রাজগুরুর অব্যর্থ গুলিতে অত্যাচারী স্যান্ডার্সের রক্তে পাঞ্জাবের মাটি সিক্ত হয়ে গেল। চিরদিনের মতো অত্যাচারীকে বিদায় দেওয়া হলো। 12 জুন 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর আজীবন কারাবাসের দণ্ডে অর্থাৎ আন্দামানে দ্বীপান্তরের শাস্তি দেওয়া হয়। বটুকেশ্বরকে লাহোর জেলে আর ভগৎ সিংকে মিয়াবালি জেলে রাখা হয়। কিছুদিন পরে ভগৎ সিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় লাহোর মামলা রুজু করা হয়, অর্থাৎ স্যান্ডার্স হত্যা মামলা। ভগৎ সিংকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয়। বিচারে ভগৎ সিং, গুরু সুখদেব ও রাজগুরু 3 জনকে প্রাণদণ্ড দেওয়া হয়। 1931 সালে 23 মার্চ 3 জনকে ফাঁসি দেওয়া হয় আর বটুকেশ্বরকে পাঠানো হয় আন্দামান সেলুলার জেলে। আন্দামানে কারাবাসের সময় জেলের আধিকারিকের অত্যাচারে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়েন। 9 বছর কারাবাসে তার অস্বাস্থ্যের অবনতি কথা ভারতের মূল ভূখণ্ডে মানুষের কাছে এসে পৌঁছানোর পর দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। কাকুরি মামলায় বিপ্লবী রাজকুমার সিং সহ অন্যান্য সরকারি মহলের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। বিশেষ করে কানপুর, লখনৌ প্রভৃতি শহরে জনরব সৃষ্টি হয়। পরিশেষে সরকার প্রবল চাপের কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হন। শর্ত সাপেক্ষে ভারতের মূল ভূখণ্ডে বটুকেশ্বরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল বটুকেশ্বর বাংলা, উত্তরপ্রদেশ ও দিল্লিতে প্রবেশ করতে পারবে না। শর্ত অনুযায়ী বটুকেশ্বর বিহারে পাটনা শহরে বসবাস করার কথা মনস্থির করেন। ইংরেজ সরকার তার উপর সর্বদাই নজর রাখত। 1942 সালে অগাস্ট আন্দোলনের সময় ইংরেজ সরকার ভগ্নস্বাস্থ্য বটুকেশ্বরকে পুনরায় কারারুদ্ধ করেন। 1945 সালে তার এক গুণমুগ্ধ শিক্ষিকা অঞ্জলির সাথে বটুকেশ্বর পূর্ণের সাথে আবদ্ধ হন। বটুকেশ্বর সংসার প্রতিপালনের জন্য অর্থপণের চেষ্টা করেন। অল্প মূলধন নিয়ে তিনি একটা বেকারি করেন। বেশি দিন তার ব্যবসা চলেনি। দ্বিতীয়বার বাস সার্ভিসের ব্যবসা শুরু করেন। এই বাস সার্ভিস ব্যবসায় তার মন সায় না দেওয়ায় তিনি ব্যবসাতে সফল হতে পারেননি। বটুকেশ্বর ক্যান্সার রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে দিল্লির মেডিকেলে ভর্তি করা হয়। বটুকেশ্বরের দুরারোগ্য রোগের কথা শুনে তার 80তে পর বৃদ্ধা মা বিদ্যাদেবী দিল্লিতে চলে আসে। মাকে দেখে বটুকেশ্বর শিশুর মতন আবদার করতে থাকেন, মা তুমি সবসময় আমার কাছে থাকো। এবং বিদ্যাপতি বলেছে, আমার মনে হচ্ছে যেন আমি দ্বিতীয়বার আমার এক পুত্রকে হারিতে বসেছি। বটুকেশ্বর 18 জুলাই 1965 সালে মৃত্যুর 2 দিন আগে তিনি এক মুহূর্তে পুত্রের বটুকেশ্বর শেষ 1820 জুলাই 1965 সালে বটুকেশ্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটা বিপ্লবীর জীবন বহু কষ্টের মধ্যে শেষ হয়ে যায়। বন্ধুগণ,
আমার